আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি সারফুজ্জামান অনিক, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ নিয়ে। কী ধরনের সোডিয়াম ক্লোরাইড? এখানে আমরা আলোচনা করব গলিত, দ্রবীভূত বা গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ নিয়ে। আমি আবারও বলছি, দ্রবীভূত বা গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব। এই আলোচনায় যাবার আগে আমাদের বেশ কিছু বিষয় সম্পর্কে জানা দরকার। সেটা হচ্ছে আসলে তড়িৎ বিশ্লেষ্য বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে আমরা কি বুঝি। তোমরা পূর্বেই জেনেছো যে সমস্ত পদার্থ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু যখন তাকে পানিতে দ্রবীভূত করা হয় তখন সে দ্রবীভূত অবস্থাতে বিদ্যুৎ পরিবহন করে এবং এর একটা রাসায়নিক পরিবর্তন ঘটে। এই সমস্ত পদার্থকেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়। যেমন আমরা যে লবণ খাই, সোডিয়াম ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি। আচ্ছা, এবার এই যে সোডিয়াম ক্লোরাইড এর তড়িৎ বিশ্লেষণ আমরা করব, তার আগে আমাদের তড়িৎ বিশ্লেষণ কোষ সম্পর্কে, অর্থাৎ যে সিস্টেমে আমরা এই তড়িৎ বিশ্লেষণটা করব সেই সিস্টেম সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা প্রয়োজন। দেখো, আমরা যখন বলছি যে দ্রবীভূত বা গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করব, তখন নিঃসন্দেহে একে আগে কি করতে হবে? পানিতে দ্রবীভূত করতে হবে, তাই না? আচ্ছা, একে পানিতে দ্রবীভূত করার পর আমি একটা পাত্রে নিলাম। পাত্রে নিয়ে আমি দুইটা দণ্ড নিলাম এবং এই দুইটা দণ্ড হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, অর্থাৎ এর মধ্যে দিয়ে ইলেকট্রন চলাচল করতে পারে। এই দণ্ড দুইটির এক প্রান্ত আমি ব্যাটারির ধনাত্মক প্রান্তে এবং আরেক প্রান্ত ব্যাটারির ঋণাত্মক প্রান্তে সংযুক্ত করলাম। যে প্রান্তটা আমি ব্যাটারির ধনাত্মক প্রান্তে যুক্ত করেছি সেটা হয়েছে অ্যানোড, আর যে প্রান্তটা আমি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করেছি সেটা হয়েছে ক্যাথোড। তাহলে বুঝতেই পারছো যে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করার জন্য এইখানে এই প্রান্তটাই ধনাত্মক আধান বিশিষ্ট হয়েছে এবং এই প্রান্তে অনেকগুলো মুক্ত ইলেকট্রন তৈরি হয়েছে। এখন এই যে গলিত, দ্রবীভূত বা গাঢ় সোডিয়াম ক্লোরাইড আমি নিয়েছি, এই দ্রবীভূত বা গাঢ় সোডিয়াম ক্লোরাইডের মধ্যে মূলত কি কি আয়ন আছে এই ব্যাপারটা আগে আমাদেরকে দেখতে হবে। দেখো, সোডিয়াম ক্লোরাইডকে যখন পানিতে দ্রবীভূত করা হয় তখন এই সোডিয়াম ক্লোরাইড যৌগটি বা খাবার লবণটি দুইটি আয়নে বিভক্ত হয়ে যায়। একটা সোডিয়াম প্লাস আয়ন আর একটা ক্লোরিন মাইনাস আয়ন। আচ্ছা, আমরা এই সোডিয়াম ক্লোরাইডকে কার মধ্যে দ্রবীভূত করেছি? পানির মধ্যে দ্রবীভূত করেছি। এই পানি আবার দ্রবীভূত করার ফলে এবং আগে থেকে কিছুটা আয়নিত হয়ে আছে, খুব বেশি না কিন্তু। এই পানি আয়নিত হয়ে আছে হাইড্রোজেন প্লাস আয়নে এবং হাইড্রক্সিল মাইনাস আয়নে। তো মজার বিষয় হচ্ছে এই জায়গাতে সোডিয়াম এবং ক্লোরিন আয়নের ঘনমাত্রার চাইতে বা পরিমাণের চাইতে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নের পরিমাণটা অনেক কম। আচ্ছা, যখন আমি এই সোডিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করে ব্যাটারি সংযোগ দিয়ে আমি বিদ্যুৎ প্রবাহ চালনা করেছি, তখন এইখানে বেশ কয়েকটা বিক্রিয়া শুরু হয়েছে। দেখো, আমরা যাকে অ্যানোড বলছি বা ধনাত্মক প্রান্ত বলছি, সেইখানে এই দ্রবণের ঋণাত্মক প্রান্তগুলো বা ঋণাত্মক অংশগুলো বা অ্যানায়নগুলো এইখানে এসে ইলেকট্রন ত্যাগ করবে, আর দ্রবণের ধনাত্মক প্রান্তগুলো বা দ্রবণের ক্যাটায়নগুলো এইখানে এসে ইলেকট্রন গ্রহণ করবে এবং আলটিমেটলি এরা অ্যানোডে এসে ইলেকট্রন ত্যাগ করে
চার্জ মুক্ত হবে এবং ক্যাথোডে এরা ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে। তো আমরা তো সপ্তম অধ্যায়ে শিখেছিলাম যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয় তাকে বলা হয় জারণ, যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয় তাকে বলা হয় বিজারণ। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমার আলটিমেটলি অ্যানোডে জারণ ঘটছে। কিভাবে অ্যানোডে জারণ ঘটছে? এইখানে ক্লোরিন আয়ন বা ক্লোরাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করে সলিড ক্লোরিনে পরিণত হচ্ছে এবং দুইটা ক্লোরিন একত্রিত হয়ে ক্লোরিন অণু বা গ্যাস রূপে মুক্ত হচ্ছে। ক্লিয়ার? আবার ক্যাথোডে বিজারণ ঘটছে। ক্যাথোডে কিভাবে বিজারণ ঘটছে? এই যে পানির যে হাইড্রোজেন আয়ন, এই পানির হাইড্রোজেন আয়ন ক্যাথোডে এসে ইলেকট্রন গ্রহণ করে সলিড হাইড্রোজেনে পরিণত হচ্ছে এবং আলটিমেটলি হাইড্রোজেন গ্যাস রূপে অবমুক্ত হচ্ছে। এখানে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এখানে একটা এই দুইটা বিক্রিয়া ছাড়াও আরেকটা খুব সুন্দর বিক্রিয়া ঘটে। সেই বিক্রিয়াটা কি? সেই বিক্রিয়াটা হচ্ছে এখানে তো সোডিয়াম প্লাস আয়ন ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হলো, সরি এখানে ক্লোরিন মাইনাস আয়ন ইলেকট্রন ত্যাগ করে চার্জ মুক্ত হলো এবং এখানে হাইড্রোজেন প্লাস আয়ন ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হলো। কিন্তু এই যে সোডিয়াম প্লাস আয়ন এবং হাইড্রক্সিল মাইনাস আয়ন তো থেকে গেছে, এরা কি করবে? এরা তখন নিজেদের সাথে যুক্ত হয়ে সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করবে এবং এই সোডিয়াম হাইড্রক্সাইড আমরা জানি যে এই সোডিয়াম হাইড্রক্সাইড হচ্ছে খুব ভালো মানের একটি ক্ষার এবং তোমরা এও জানো যে আমাদের যে কোনো ধরনের পরিষ্কারক দ্রব্য তৈরি করতে সোডিয়াম হাইড্রক্সাইড প্রচুর পরিমাণে ব্যবহার হয়। তোমরা এও জানো সোডিয়াম হাইড্রক্সাইড বিভিন্ন ধরনের নির্দেশকে বর্ণ পরিবর্তন করে। যেমন তোমাদেরকে আমি এর আগে দেখিয়েছিলাম সোডিয়াম হাইড্রক্সাইড দেওয়ার ফলে পানির মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবীভূত করার ফলে এবং সেখানে ফেনোকথ্যালিন দেওয়ার ফলে তার বর্ণ পরিবর্তন হয়েছিল, তাই না? আচ্ছা, তাহলে আমরা টোটাল বিষয়টা কি শিখলাম? টোটাল বিষয়টা শিখলাম যে এখানে অ্যানোডে জারণ হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে, ক্যাথোডে বিজারণ হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এবং আলটিমেটলি এর মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি হবে। তো পাত্রের মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি হয় কিনা, ক্লোরিন গ্যাস তৈরি হয় কিনা কিংবা হাইড্রোজেন গ্যাস তৈরি হয় কিনা, এটা এখন আমরা হাতে কলমে দেখব। আমি এই বিকারে কিছু পানি নিয়েছি, পানির মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সোডিয়াম ক্লোরাইড যোগ করব। এবং সোডিয়াম ক্লোরাইডের একটা গাঢ় জলীয় দ্রবণ আমরা তৈরি করব। এবং তোমাদেরকে আমি আগেই বলেছি সোডিয়াম ক্লোরাইড এমন একটি পদার্থ যেটা কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এবং এর একটা রাসায়নিক পরিবর্তন হয়। সে রাসায়নিক পরিবর্তনটা কি? এই যে অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়, ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, আবার সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়, অর্থাৎ যৌগটি আর সোডিয়াম ক্লোরাইড রূপে থাকে না। আমি এখানে কিছু খাদ্য লবণ নিয়ে নিচ্ছি, খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড নিয়ে নিচ্ছি। এই খাদ্য লবণকে প্রথমে আমি দ্রবীভূত করে ফেললাম। এর ফলে বুঝতেই পারছো এখানে অনেকগুলো সোডিয়াম প্লাস আয়ন, ক্লোরিন মাইনাস আয়ন, হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন তৈরি হয়েছে। খুব ভালোভাবে আমি দ্রবীভূত করে ফেললাম। ওকে, আচ্ছা, এবার দেখো এই সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে আমি বিদ্যুৎ প্রবাহ চালনা করব বা বিদ্যুৎ চালনা করব। এবং তোমরা সবাই জানো বিদ্যুৎকে সায়েন্সের ভাষা বলো বা ভদ্র ভাষা বলো, বিদ্যুৎকে তড়িৎ বলা হয়, অর্থাৎ তড়িৎ চালনা করব। অর্থাৎ আলটিমেটলি আমি তড়িৎ বিশ্লেষণ করব, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করব। এখন এই তড়িৎ বিশ্লেষণ করার জন্য আমি একটা ব্যাটারি কেস নিয়েছি, কারণ এই কোষের মূল কথাই হচ্ছে এখানে বাইরে থেকে বিদ্যুৎ সংযোগ দিতে হবে।
এই ব্যাটারি কেসের মধ্যে আমি দুইটা ব্যাটারি নিলাম, এবং এখানকার সবচাইতে যে ইম্পর্টেন্ট বিষয়, আমি যে তোমাদেরকে অ্যানোড এবং ক্যাথোডের কথা বলেছিলাম তথা তড়িৎদ্বারের কথা বলেছিলাম, আমি দুইটা পেরেক, লোহার পেরেক নিয়ে আমি দুইটা তড়িৎদ্বার বানাচ্ছি। কেন আমি দুইটা পেরেক নিচ্ছি? কারণ এই লোহার পেরেক ইলেকট্রন প্রবাহিত করতে পারে, বা ইলেকট্রনীয় পরিবাহী। আবার এভাবেও বলা যায় যে এই দুইটা লোহার পেরেক ধাতুর তৈরি হওয়ার জন্য এটা বিদ্যুৎ পরিবহন করে। ঠিক আছে, আমরা যখন এই ব্যাটারি কেসের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করছি তখন এটা হয়ে যাচ্ছে অ্যানোড, ঋণাত্মক প্রান্তের সাথে যখন যুক্ত করছি তখন এটা হয়ে যাচ্ছে ক্যাথোড। খুব ভালোভাবে লক্ষ্য করো, আমরা এই সিস্টেমকে সুন্দরভাবে দ্রবণের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, এবং দ্রবণের মধ্যে ডুবিয়ে দেওয়ার ফলে দেখো এখানে কিন্তু ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে, তাই না? এখানে প্রচুর পরিমাণে ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে। এবং শুধু ক্লোরিন গ্যাসই না, এখানে আরেকটা সুন্দর জিনিস তৈরি হচ্ছে। আমি তোমাদেরকে কি বলেছিলাম? আমি তোমাদেরকে বলেছিলাম যে এই পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার উৎপন্ন হবে, তাই না? আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার কিভাবে উৎপন্ন হয়েছে, এর কাজ কি, বা এটা আদৌ উৎপন্ন হয়েছে কিনা, এটা আমরা পরে দেখছি। আলটিমেটলি তোমরা দেখো যেখানে প্রচুর পরিমাণে ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে, অর্থাৎ বিদ্যুৎ সংযোগ দেওয়ার ফলে দ্রবণে প্রচুর পরিমাণে ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে। এবং খুব অল্প পরিমাণে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। গ্যাস উৎপন্ন হওয়ার জন্য কিন্তু এই দ্রবণের কালারটা একটু ঘোলাটে হয়ে যাচ্ছে, এবং এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডও কিন্তু উৎপন্ন হচ্ছে। ওকে, ফাইন। এখন আমাদের পরীক্ষা করার বিষয় হচ্ছে যে এখানে তো ক্লোরিন গ্যাস উৎপন্ন হলো, কিন্তু আলটিমেটলি এখানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে? আচ্ছা, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে কিনা এটা জানার জন্য আমরা একটা নির্দেশক ব্যবহার করব, যাকে বলা হয় ইন্ডিকেটর বা নির্দেশক। নির্দেশক বা ইন্ডিকেটর কি তোমাদেরকে এর আগেও বলা হয়েছিল যে নিজে বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো জলীয় দ্রবণ অ্যাসিড নাকি ক্ষার সেটা প্রমাণ করে দেয়। ঠিক আছে, আচ্ছা, তো একটা মজার জিনিস লক্ষ্য করো যে এখানে ফেনপথ্যালিন আমি নিলাম, এই ফেনপথ্যালিনটা কিন্তু পানির মতোই বর্ণহীন, তাই না? একদম পানির মতোই বর্ণহীন। এই পানির মতো বর্ণহীন ফেনপথ্যালিন এটাও কিন্তু পানির মতো বর্ণহীন অনেকটা। ঠিক আছে, এই পানির মতো বর্ণহীন ফেনপথ্যালিন আমি যখন পানির মতো বর্ণহীন সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত দ্রবণের মধ্যে নিচ্ছি তখন কিন্তু এটা কালার চেঞ্জ করবে। দেখো, অনেকটা পিঙ্ক কালার হয়ে গেল না? এর বর্ণ পরিবর্তনের মাধ্যমে আমরা বুঝতে পারলাম এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার উৎপন্ন হয়েছে, এবং আমরা সফলভাবে এই তড়িৎ বিশ্লেষণটা করতে সক্ষম হয়েছি। ক্লিয়ার? তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, এবং আরেকটা কথা সেটা হচ্ছে শেখার জন্য পড়ো, শেখার মানসিকতা নিয়ে পড়ো। আমাকে কিছু শিখতে হবে, আমাকে কিছু জানতে হবে, এবং আমাকে জ্ঞান অর্জন করতে হবে, এই টেন্ডেন্সি নিয়ে পড়ো। তুমি A+ অটোমেটিক পাবা, পৃথিবীর যে কোনো জায়গাতে গিয়ে যে কোনো প্রান্তিকে তুমি ভালো করতে পারবা। কিন্তু আলটিমেটলি তুমি যদি পড়ো A+ পাওয়ার জন্য, তাহলে কিন্তু তোমার শেখার জায়গাতে একটা বিশাল শূন্যতা তৈরি হবে। আমরা চাই তোমার শেখার জায়গা থেকে শুরু করে রেজাল্টের জায়গা পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই তোমরা খুব সফলভাবে উত্তীর্ণ হও। ভালো থেকো, আল্লাহ হাফেজ।